আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে, দেখো কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকের পর্বে আমরা সিলেট বোর্ড 2021-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো উদ্দীপকে কি বলছে, নয়ন ও করিম দুই বন্ধু। নয়নের কিছুদিন ধরে শুকনা কাশি, ঘাড় ও বগলে ব্যথা অনুভব করছে, শরীরে একটানা জ্বর থাকে। ডাক্তার তাকে বললেন তার মারাত্মক ঘাতক রোগ হয়েছে। তার মানে এই বৈশিষ্ট্যগুলা, মানে এই লক্ষণগুলা দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে এইচআইভি আক্রান্ত হইলে এইডস যখন হয়, মানে অর্থাৎ এইচআইভি ভাইরাসের কারণে হওয়া রোগ যেটা এইডস, সেখানে হচ্ছে আমরা এই লক্ষণগুলো দেখতে পাই যে শুকনা কাশি থাকে, মানে 1 মাসেরও বেশি জ্বর থাকে অথবা জ্বর জ্বর ভাব থাকে, এরপরে ঘাড়া বগলে ব্যথা করে। এই যে মানে লক্ষণগুলা, এর পরবর্তীতে যে যখন বলছে যে ঘাতক ব্যাধি, অর্থাৎ এইডস হচ্ছে আমাদের ঘাতক ব্যাধি, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি নয়নের যে রোগটা এটা হচ্ছে তোমার ঘাতক ব্যাধি এইডস। অন্যদিকে করিম এমন একটি রোগে আক্রান্ত যার কারণে তার লোহিত রক্তকণিকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যাওয়ার যে রোগটা, এটা হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া, তাই না? ডাক্তার তাকে বললেন এটি বংশবাহিত রোগ। হ্যাঁ, থ্যালাসেমিয়া হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, যেটা হচ্ছে মানে বংশ পরম্পরায় একজন থেকে মানে পরবর্তী জেনারেশনে হচ্ছে মানে ধাবিত হয়। এরপরে তাহলে আমরা বুঝতে পারলাম যে করিমেরটা হচ্ছে থ্যালাসেমিয়া আর নয়নেরটা হচ্ছে তোমার এইডস। এখন উদ্দীপকটা বুঝতে পারার পরে চলো ক খ গ ঘ 4টা প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো। ফিটাস কি? খ নম্বরে বলছে হচ্ছে তোমার ভ্রূণের বেড়ে ওঠায় অমরার গুরুত্বপূর্ণ কেন, মানে ভ্রূণটা বৃদ্ধি হওয়ার জন্য অমরার গুরুত্ব বর্ণনা করা লাগবে। এরপরে গ নম্বরকে বলছে উদ্দীপকের নয়নের রোগটির কারণ। তার মানে এইডস হইলে, মানে এইডস হয় যে যে কারণগুলোতে, ওই কারণগুলো বর্ণনা করা লাগবে। এরপরে ঘতে কি বলছে, উদ্দীপকের আলোকে করিমের রোগটির পরিণতি ভয়াবহ কেন, তার মানে থ্যালাসেমিয়ার পরিণতি ব্যাখ্যা করা লাগবে। এখন উত্তরে যদি আমরা যাই, দেখো ফিটাস কি জিনিস। ফিটাস হচ্ছে মাতৃগর্ভে যে ভ্রূণটা, ওটা যখন 8 মাস বয়সের হয় তখন ওই 8 মাসের না 8 সপ্তাহের ভ্রূণটাকে হচ্ছে আমরা ফিটাস বলবো, তাই না? 8 সপ্তাহ পরের যে ভ্রূণটা ওটা হচ্ছে ফিটাস। এরপরে ভ্রূণের বেড়ে ওঠায় অমরা গুরুত্বপূর্ণ। এখন অমরা কি জিনিস আগে এটা বলি। অমরা হচ্ছে তোমার এরকম একটা অঙ্গ, মাতৃজরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃজরায়ুর টিস্যুগুলোর ভিতরে যে সম্পর্ক স্থাপিত হয়, মানে সম্পর্ক স্থাপন করে যে অঙ্গটা, ওইটা হচ্ছে তোমার অমরা। এবার অমরা কি করে, ভ্রূণের বেড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ কেন। এখন ভ্রূণের বৃদ্ধির জন্য কি পুষ্টি উপাদানের প্রয়োজন না? ওই পুষ্টি উপাদানটা হচ্ছে তোমার মাতৃদেহ থেকে ভ্রূণের দেহে, মা যখন পুষ্টিকর খাবার খাবে ওইটা অমরার মাধ্যমে ওই পুষ্টিটা ভ্রূণের দেহেও যাবে। আবার ভ্রূণের দেহে যদি বিপাকের ফলে কোনো বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, ওই বর্জ্য পদার্থ হচ্ছে তোমার অমরার মাধ্যমে ভ্রূণের দেহ থেকে নিষ্কৃত হয়ে যাবে। এরপরে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড চলাচল করে ভ্রূণের দেহে, যে কোষগুলোতে হচ্ছে অক্সিজেন সাপ্লাই করে, কারণ অক্সিজেন যদি সাপ্লাই না হয় তাহলে তো কোষগুলো মারা যাবে। আবার যে কার্বন ডাইঅক্সাইড যদি উৎপন্ন হয় ওগুলো আবার বের করে দিতে সাহায্য করে, কারণ কার্বন ডাইঅক্সাইড তো বিষাক্ত। আবার হরমোনের আদান প্রদান করে, যেগুলো হচ্ছে কোনো একটা ভ্রূণকে সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য দরকারি যে হরমোনগুলা। তার মানে আমরা বুঝতে পারতেছি যে ভ্রূণের বেড়ে ওঠার জন্য অমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অমরার মাধ্যমেই এই চলাচলগুলো সব হয়। এরপরে উদ্দীপকের নয়নের রোগটির কারণগুলো, তার মানে এখানে আমাদের এইডস হওয়ার যে কারণ, ওই কারণগুলো ব্যাখ্যা করা লাগবে। এখন তুমি কারণ লেখার আগে, মানে পয়েন্ট আকারে কারণগুলো তো আমরা লিখবো, এর আগে হচ্ছে কিছু কথা বলে নিবা, মানে এইডস রিলেটেড কিছু একটা কথা। এইডস যে আমাদের শ্বেত রক্তকণিকাটাকে ধ্বংস করে দেয়, শ্বেত রক্তকণিকা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা করে, মানে বৃদ্ধি করে, অ্যান্টিবডি তৈরি করে। এরপরে হচ্ছে তোমার জীবাণুগুলোকে ভক্ষণ করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। এই যে কাজগুলা শ্বেত রক্তকণিকা করে, কিন্তু এইচআইভি কি করে, ওই শ্বেত রক্তকণিকার কার্যক্ষমতাটাকেই হচ্ছে বন্ধ করে দেয়, যার কারণে তোমার বাইরে থেকে রোগ জীবাণু এসে হচ্ছে অ্যাটাক করতে পারে, আর তুমি হচ্ছে ওইটা রিকভারি করে সেরে ওঠার জন্য অনেক বেশি সময় লাগে, অর্থাৎ রিকভারি করাই যায় না ওখান থেকে, যেহেতু তোমার শ্বেত রক্তকণিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তুমি হচ্ছে ওই রোগটা থেকে রিকভার হয়ে উঠতে পারবে না। এখন এইটার আজ পর্যন্ত কোনো ঔষধ আবিষ্কার হয় নাই, যার জন্য এই রোগটা আরো বেশি ক্ষতিকর। এখন কারণগুলো যদি আমরা দেখি, দেখো এইডস আক্রান্ত পুরুষ ও মহিলা যদি যৌন মিলনের মাধ্যমে, মানে যৌন মিলনের মাধ্যমে যে তরল পদার্থ আদান প্রদান হয় না, যার কারণে হচ্ছে এই রোগটা ছড়ায়। এখন যে কোনো দুর্ঘটনাজনিত কারণে তোমার যদি রক্ত গ্রহণ করা প্রয়োজন হয়, অথবা তুমি রক্ত শূন্যতায় যদি ভুগো, অর্থাৎ রক্ত গ্রহণ করা প্রয়োজন হলে তখন কি হবে,
তোমার ওই রক্তটা যদি তুমি এরকম কোনো রোগী থেকে নিয়ে নাও যার রক্ত হচ্ছে অলরেডি এইচআইভি ভাইরাসটা আছে, ওই রক্ত যদি তোমার দেহে প্রবেশ করে তখন তোমার হচ্ছে এই এইডস রোগটা হবে। এরপরে এইডস আক্রান্ত বাবা মা যদি এই রোগে আক্রান্ত হয়, অর্থাৎ মা থেকে হচ্ছে তোমার মেইনলি অমরার মাধ্যমে ওই ভ্রূণ দেহে হচ্ছে তোমার এইচআইভি জীবাণুটা আসবে। বাবার থাকলে এক্ষেত্রে হচ্ছে সন্তানের সরাসরি সম্পর্ক নাই, কিন্তু বাবা দেহ থেকে যখন ওই যে যৌন মিলনের মাধ্যমে মায়ের দেহে ওই জীবাণু প্রবেশ করবে, মা দেহ থেকে পরবর্তীতে হচ্ছে তোমার অমরার মাধ্যমে ভ্রূণের দেহে এই জীবাণুটা চলে যাবে। তার মানে ভ্রূণটাও আক্রান্ত হয়ে গেল। এরপরে যে কোনো যন্ত্রপাতি, মনে করো চিকিৎসার যন্ত্রপাতি, এরপরে সুচ সিরিঞ্জ, এগুলো যদি একটা দিয়ে অনেকজনকে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ওই কোনো যদি ব্যক্তি আক্রান্ত হয়, সেই আক্রান্ত ব্যক্তি থেকে হচ্ছে তোমার ওই সুস্থ ব্যক্তির দেহে এই জীবাণুটা হচ্ছে মানে চলে যেতে পারবে। কারণ হচ্ছে ওই যে যন্ত্রপাতিগুলা, ওগুলোর মাধ্যমে হচ্ছে তরল পদার্থের সুচ দিয়ে যখন তুমি হচ্ছে মানে ইনজেকশনের সুচটা তোমার হচ্ছে রক্তনালী পর্যন্ত যায়, ওখানে ভিতর জীবাণুটা ওই সুচের গায়ে সংযুক্ত হয়ে তোমার সুস্থ দেহে হচ্ছে চলে যেতে পারে। এরপরে কি হয়, দেখো এরপরে কি বলছে, কোনো অঙ্গ প্রতিস্থাপন যদি করে, অর্থাৎ আমরা এরকম শুনছি না যে কিডনির প্রতিস্থাপন করে অথবা চক্ষুদান করে, এসব ক্ষেত্রে কি হয়, তোমার যদি কোনো একটা এইচআইভি আক্রান্ত ব্যক্তি যদি তোমাকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলা মানে দান করে, সেক্ষেত্রে এই ভাইরাসটা তোমার দেহেও প্রতিস্থাপিত হইতে পারে, অর্থাৎ ওই অঙ্গের মাধ্যমে হচ্ছে তোমার দেহে এই ভাইরাসটা চলে আসতে পারে। তাহলে দেখো এতগুলা কারণ আমরা দেখলাম, এরপরে এই কারণগুলোর মাধ্যমে হচ্ছে মানে এই কারণে হচ্ছে তোমার এইচআইভি একজন থেকে আরেকজনে প্রতিস্থাপিত হইতে পারে। এরপরে আমাদের ঘ নাম্বারে কি বলছিল, যে আরেকজনের যে রোগটা ছিল থ্যালাসেমিয়া রোগটা কি, উদ্দীপকের আলোকে করিমের রোগটির পরিণতি। তার মানে করিমের রোগটা কি ছিল, আমাদের থ্যালাসেমিয়া ছিল। থ্যালাসেমিয়া রোগটার পরিণতি, এটা হচ্ছে ভয়াবহ কি জন্য, থ্যালাসেমিয়া যদি কেউ আক্রান্ত হয়, সে মানে হচ্ছে অনেক বেশি রক্ত শূন্যতায় ভোগে, যার কারণে হচ্ছে 30 বছরের বেশি বয়স পর্যন্ত হচ্ছে তাকে বাঁচানো যায় না। 30 বছর পর্যন্ত হায়েস্ট মানে অনেক কষ্ট করে হচ্ছে তাকে বাঁচাতে পারবো, পরবর্তীতে হচ্ছে রক্ত শূন্যতায় সে মারা যাবে। এখন দেখো রোগটির লক্ষণ আর ডাক্তারের কথা থেকে আমরা বুঝতে পারছিলাম যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হচ্ছে। থ্যালাসেমিয়া হচ্ছে তোমার বংশবাহিত একটা রোগ, অর্থাৎ জেনেটিক ডিসঅর্ডার, যেটা ওটা বংশ পরম্পরায় মানে পিতামাতা থেকে আসতে পারে। এখন থ্যালাসেমিয়া মানবদেহের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত একটা রোগ। এই রোগে লোহিত রক্তকণিকাগুলো নষ্ট হয়ে যায়। লোহিত রক্তকোষে দুই ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন আর একটা হচ্ছে বিটা গ্লোবিউলিন। এখন থ্যালাসেমিয়া হয় হচ্ছে লোহিত রক্তকোষে এই দুইটা প্রোটিনের হচ্ছে জিন যখন নষ্ট হয়ে যায়, দেখো যার ফলে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ উৎপাদিত হয়। জিনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, থ্যালাসেমিয়া মেজর আর একটা হচ্ছে মাইনর। এখন থ্যালাসেমিয়া মাইনরের ক্ষেত্রে কোনো উপসর্গ দেখা যায় না, তবে থ্যালাসেমিয়া জিনের বাহক হিসেবে কাজ করে। অর্থাৎ মাইনরটা যদি থাকে, তোমার হচ্ছে বাইরে থেকে কিছু প্রকাশ পাবে না, কিন্তু এক্ষেত্রে হচ্ছে তুমি ওই রোগের বাহক হিসেবে কাজ করবে, মানে পরবর্তীতে তোমার বংশধরদের ভিতরে তোমার থেকে এই জিনটা যাইতে পারবে। এখন তীব্র থ্যালাসেমিয়ার কারণে জন্মের আগেই মায়ের গর্ভে শিশুর হচ্ছে মৃত্যু ঘটতে পারে। থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশুরা জন্মের প্রথম বছরই জটিল রক্তশূন্যতায় ভোগে, আর হচ্ছে ওরা হচ্ছে মাতৃ গর্ভে অথবা মানে ভূমিষ্ঠ হওয়ার পরপরই হচ্ছে মারা যায় একদম, যখন মানে থ্যালাসেমিয়া মেজর যেটা। এরপরে যদি মানে মাইনর যেটা থাকে, সেখানে হচ্ছে তুমি চিকিৎসার মাধ্যমে কিছুদিন বেঁচে থাকতে পারো যদি লৌহ জাতীয় খাদ্য গ্রহণ করো, অর্থাৎ রক্তশূন্যতা রোধের জন্য যে কাজগুলো ওগুলো যদি করতে পারো তাহলে কিছু বছর বেঁচে থাকতে পারবা। কিন্তু এক্ষেত্রেও হচ্ছে 30 বছরের বেশি হচ্ছে বেঁচে থাকার সম্ভাবনা থাকে না। অর্থাৎ থ্যালাসেমিয়া রোগটা হইলে হচ্ছে রক্তশূন্যতা হয়ে মানে রক্তশূন্য হয়ে এটা মানে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার মানে জন্য একটা জটিল রোগ। এখানে দেখো উদ্দীপকের আলোকে করিমের রোগটি তাহলে পরিণতি যে ভয়াবহ, এটা আমরা বুঝতে পারতেছি যে করিমের রোগটা হচ্ছে থ্যালাসেমিয়া। এটা যদি মেজর থাকতো তাহলে তো তোমার হচ্ছে মাতৃ গর্ভে থাকা অবস্থায় অথবা মানে ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরেই মানে শিশুটার মৃত্যু হতো। আর যদি থ্যালাসেমিয়া মাইনর হইতো, সেক্ষেত্রেও হচ্ছে তুমি অনেক বেশি রক্তশূন্যতায় ভুগতা, রক্তশূন্যতার লক্ষণগুলো দেখা যেত, আর হচ্ছে এটা 30 বছরের বেশি বয়স পর্যন্ত হচ্ছে তুমি বেঁচে থাকতে পারতা না। তার মানে পরিণতি আমরা বুঝতে পারতেছি অত্যন্ত ভয়াবহ। এখন এই বর্ণনাগুলো আমি তোমাকে যে কথাগুলো বললাম, এগুলোই যদি তুমি পরীক্ষার খাতায় সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা ধরতে পারা, সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তর করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে এই সংযোজনটা করা হয়েছে। তোমরা চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো, এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। আজকের পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাই।